বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। তোমরা যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টের 40 মার্কস তুমি কিভাবে এনশিওর করে ফেলতে পারো, তার জন্য এই মুহূর্তে হাজির হওয়া। তো অবশ্যই এই ভিডিও ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, শুরুতে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার বলতে নতুন কোনো টপিক না, এটা হচ্ছে কি একটি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন বলতে যা বোঝায় ফর্মাল লেটার মূলত তাই। হ্যাঁ, তবে ফর্মাল লেটারের আরও ক্যাটাগরি আছে, তবে তোমাদের ক্ষেত্রে ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশনই। ওকে, তো এখানে দেখো স্টাডি ট্যুর বা পিকনিক, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, স্টেজে ড্রামা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, গ্র্যান্ড ফ্রেশার রিসেপশন, help from poor fund, scholarship, relief goods for flood affected people, medical aid for flood affected people, construct বা repair a bridge, road বা canal, sit in the college hostel। তো এই রকম এই টপিকগুলো কি মোস্ট কমন। তারপর এর বাইরেও যে কোনো অ্যাপ্লিকেশন নাই তা না, বাট তুমি জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন মনে আসে লিখে ফেলতে পারো। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লেখার জন্য প্রথমত তোমাকে ডেট লিখতে হবে, ডেট। হ্যাঁ, যেদিন তোমার পরীক্ষা ওই দিনকার ডেটটা দিয়ে দিবা। আর ডেট লেখার ফরম্যাটটা তুমি ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এখানে প্রথমত যে মাস, সে মাসের যে সংখ্যা সেটা দেওয়া হয়েছে, যেমন 25। এরপরে মাসের নামটা দেওয়া হয়েছে, এরপরে কমা দিয়ে সালটা দেওয়া হয়েছে। তো এই ফরম্যাটে তুমি অবশ্যই ডেটটা লিখবা। এরপরে প্রশ্নপত্রে যার কাছে লিখতে বলা হয়েছে, প্রশ্নে বলতে পারে যে প্রিন্সিপালের কাছে অথবা ডিসির কাছে অথবা চেয়ারম্যানের কাছে। তো সেই প্রশ্নপত্রটা তুমি ভালো করে পড়ে দেখবা যে আসলে কী বলা হয়েছে, কার কাছে লিখতে বলছে অ্যাপ্লিকেশনটা। যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে লিখবা দি প্রিন্সিপাল। ডিসি বা ডেপুটি কমিশনারের কাছে লিখতে বললে দি ডিসি। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলে দি চেয়ারম্যান। এরপরে প্রিন্সিপালের কাছে লিখতে বললে তো অবশ্যই কলেজের নামটা হবে, ডিসির কাছে লিখতে বললে তো অবশ্যই উপজেলার নামটা হবে, আর চেয়ারম্যানের কাছে লিখতে বললে তো অবশ্যই ইউনিয়নের নামটা হবে। এরপরে নিচে এসে তুমি কী দিবা, ডিস্ট্রিক্ট নেম মানে জেলার নাম, তোমার জেলার যে নাম সেই নামটা দিয়ে দিবা। এখন আসো যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর। তো অ্যাপ্লিকেশন ফর লেখার পরে তোমাকে কি করতে হবে, এখানে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গায় তোমাকে যে বিষয় সম্পর্কে অ্যাপ্লিকেশনটা আসছে, এতক্ষণ যে বললাম স্টাডি ট্যুর, হ্যাঁ, বা পিকনিক, হ্যাঁ, যেটা আসছে ওইটার নামটা বসায় দেবা। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট this will be received under your favorable consideration. I would like to inform you that I am বা we are badly in need to get, এখানে দেখো স্টার চিহ্নিত ঘর, এইখানে এই অ্যাপ্লিকেশন ফরের পরে যে ফাঁকা জায়গায় যে যা লেখছিলা এই স্টার চিহ্ন যে জায়গায় এই জায়গায় কিন্তু তাই লিখবা। ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশনস, ইট ইজ ভেরি আর্জেন্ট, আই এম বা উই আর ফেসিং মেনি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে আবার যে অ্যাপ্লিকেশনটা আসছে সেই অ্যাপ্লিকেশন নামটা বসায় দেওয়া। এখন কথা হচ্ছে এইখানে তুমি একটা জিনিস পাইছো, সেটা হচ্ছে আই এম কখন হবে আর উই আর কখন হবে। তো অ্যাপ্লিকেশনটা যদি তোমার ব্যক্তিগত হয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা আই এম, আর যদি সবার উদ্দেশ্যে লেখো তাহলে উই আর। সাপোজ ধরো যে তোমার টিসির প্রয়োজন, এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য টিসির প্রয়োজন, তাহলে এই টিসি নেওয়াটা শুধু তুমি টিসি নেবা। হ্যাঁ, তোমার যে অন্যান্য বন্ধুরা তারা কিন্তু টিসি নেবে না। তো এটা হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ব্যক্তিগত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার আই এম। আবার ধরো স্টাডি ট্যুর আসলো অ্যাপ্লিকেশনটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আই এম দেওয়া যাবে না, সেক্ষেত্রে উই আর। কেন উই আর? কারণ শিক্ষা সফর বা স্টাডি ট্যুর বা শিক্ষা সফর এটা কিন্তু তুমি একাই করবা না, তোমার যে অন্যান্য সহপাঠীরা আছে তারাও করবে। হ্যাঁ, এটার জন্য উই আর। অপরদিকে এই জন্য ব্যক্তিগত অ্যাপ্লিকেশনের জন্য মাই,
আর যদি সবার উদ্দেশ্যে হয় তাহলে আওয়ার। আশা করি বিষয়টা বুঝছো। এরপর তোমাকে কি করতে হবে, লিখতে হবে যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, এরপর লিখবা ইউর ফেথফুলি, তোমার নাম, তারপর তোমার ক্লাস, তোমার রোল। হ্যাঁ, আর যদি সবার উদ্দেশ্যে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার নামই দিবা। তারপর লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস। যদি ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকো তাহলে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস। আর যদি এলাকাবাসীর পক্ষ থেকে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে অন দ্য বিহাফ অফ দ্য পিপল বা অন দ্য বিহাফ অফ দ্য ভিলেজার্স, এরকম। এরপরে ক্লাস বা ভিলেজ, ছাত্রছাত্রীর পক্ষে লিখে থাকলে ক্লাস, আর যদি লোকজনের পক্ষে লিখে থাকো, এলাকাবাসীর পক্ষে লিখে থাকো, গ্রামবাসীর পক্ষে লিখে থাকো তাহলে সেক্ষেত্রে ভিলেজ। এরপরে সেকশন বা ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট এগুলো বসাই দেবা। তো এটাই হচ্ছে কি মূলত অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট। এবার আমরা চলে যাব ফর্মাল ইমেল লেখার নিয়ম। তো এটা কি প্রাতিষ্ঠানিক ইমেল। ঠিক আছে, এখন তুমি যার কাছে ইমেলটা লিখতেছো তার ইমেল অ্যাড্রেসটা বসাই দিবা। আর ইমেল অ্যাড্রেস কিন্তু ছোট হাতের বর্ণের হয়, যেমন asif2010 তারপরে @gmail.com, asif210@gmail.com। ওকে, তার ইমেল অ্যাড্রেসটা বসাই দিলা যার কাছে লিখতেছো। এরপরে সাবজেক্ট আস্কিং ইনফরমেশন অফ স্পোকেন ইংলিশ কোর্স, আস্কিং ইনফরমেশন অফ স্পোকেন ইংলিশ কোর্স। এরপরে সেন্ট দিয়ে দিবা। সেন্ট মানে কি ইমেলটা কখন পাঠানো হয়েছে। এরপরে জাস্ট ওই অ্যাপ্লিকেশনের মতোই এখানে লিখতে হবে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম ব্যাডলি ইন নিড টু গেট। এখানে স্টারচিত ঘরে যেই সম্পর্কে ইমেলটা আসছে সেইটার নামটা বসে দেবা। ইন ইউর ইনস্টিটিউশন আই হ্যাভ নট এনাফ ইনফরমেশন ইন দিস রিগার্ড, প্লিজ ইনফর্ম মি থ্রু ইমেইল ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। সিনসিয়ারলি ইয়োর্স, এখানে তোমার নেমটা বসাই দিবা। ওকে ওকে, এবার আমরা চলে যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবা। ঠিক আছে, ওকে। তো দেখো প্যারাগ্রাফ তোমাদের রয়েছে 3 টাইপের প্যারাগ্রাফ। একটি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, একটি হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং আরেকটি হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ মানে কি, যে কোনো ব্যাড সাইড রিলেটেড প্যারাগ্রাফ যদি চলে আসে এটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, যেমন ক্লাইমেট চেঞ্জ একটা প্রবলেম, প্রাইস হাইক এটা একটা প্রবলেম, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, অ্যাডোলেসেন্ট, ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, কোভিড-19, এগুলো প্রত্যেকটা টপিকই এক একটা কি প্রবলেম। তো প্রবলেম রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ ফরম্যাটটাই হচ্ছে কি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। ওকে, তো এখানে প্রথমত প্যারাগ্রাফের নেম মেনশন করতে হয়, তারপরে কি করতে হবে, তোমাকে টপিক সেন্টেন্সটা লিখতে হবে। অর্থাৎ যে প্যারাগ্রাফটা আসছে সেটার প্রথম লাইনটা কি হবে সেটাকে মূলত বলা হয় কি টপিক সেন্টেন্স। তো এইখানে প্রথমত কি করবা, যে প্যারাগ্রাফের যে নাম সে নামটা দিয়ে শুরু করবা, তারপর লিখবা ইস, তারপর তুমি দি লিখবা। দি লেখার পরে দেখবা যে নর্মালি যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে কিন্তু 2টা করে ওয়ার্ড থাকে, যেমন ক্লাইমেট চেঞ্জ, এটার মধ্যে 2টা ওয়ার্ড আছে, একটি হচ্ছে ক্লাইমেট আর একটি হচ্ছে চেঞ্জ। তাহলে তুমি চেঞ্জটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, তাহলে এখানে চেঞ্জটা বসাবা, তারপর অফ বসাবা, তারপরে ক্লাইমেটটা বসাবা। তাহলে কি হলো, ক্লাইমেট চেঞ্জ ইজ দি চেঞ্জ বা চেঞ্জেস অফ ক্লাইমেট। ওকে, তো এই টেকনিকে তুমি যে কোনো প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা অনায়াসে লিখে ফেলতে পারবা। ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার, এরপর প্যারাগ্রাফ নেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এভরিওয়ান নোজ paragraph name as a serious concern but none comes forward to solve it. The dailies publish news on it. এরপর আবার প্যারাগ্রাফের নামটা বসাও, is not only a national concern but also a global concern. Our Asia continent is blessed with this concern, but in our country প্যারাগ্রাফ নেমটা বসায় দাও is so acute that we cannot cope with it. There are many reasons of it.
The dishonest people are mostly responsible for it. The unconscious people are also responsible for it. Our paragraph name is the between the devils and deep sea concern. People from all walks of life are the sufferers on it. The general people are the worst sufferers on প্যারাগ্রাফের নামটা মেনশন করতে হবে। এরপরে if paragraph name is going on continuously, we will be unable to solve it. Solving paragraph name is not an easy task. We have to work hard with our community to solve it. Public awareness keep a vital role in this regard. Mass media can make aware the people against paragraph name. The government should take effective measures to reduce paragraph name. Students, teachers, political persons, scholars, our guardians can give their guidelines to solve. এখানে প্যারাগ্রাফ নেমটা বসাই দেবা। এইখানে 202টা ওয়ার্ডস রয়েছে, টোটাল প্যারাগ্রাফটার মধ্যে 202টা ওয়ার্ডস রয়েছে। তোমাকে বলা হয়েছে 200 ওয়ার্ডের লেখার জন্য, ঠিক আছে? 200 ওয়ার্ডের কম হলে কিন্তু অসুবিধা আছে, বাট বেশি হলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? অবশ্যই ফুল মার্কস পেতে গেলে তোমাকে 200 ওয়ার্ডসে লিখতে হবে। হ্যাঁ, আর এটি একটা মানসম্মত ফর্মেট, যার কারণে তুমি কি এই প্যারাগ্রাফগুলোতে তুমি অবশ্যই ফুল মার্কসই পাবে ইনশাল্লাহ। এবার আমরা চলে যাব ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলতে কি বোঝায়? বর্ণনামূলক প্যারাগ্রাফ। হ্যাঁ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফটা মূলত আমরা গুড সাইড হিসেবেই বলতে পারি। কোনো গুড সাইড প্যারাগ্রাফ বা কোনো এডুকেশন নিয়ে কোনো প্যারাগ্রাফ বা টেকনোলজি নিয়ে কোনো প্যারাগ্রাফ যদি চলে আসে, তাহলে তুমি এই ফর্মেট দিয়ে সেটা কাভার করতে পারবে। যেমন ধরো ট্রি প্লান্টেশন, কলেজ ম্যাগাজিন, কলেজ লাইব্রেরি, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, নিউজ পেপার, ফিমেল এডুকেশন, প্যাট্রিয়টিজম, অনেস্টি ইত্যাদি। তো প্যারাগ্রাফের নামটা লেখার পরে তোমাকে টপিক সেন্টেন্সটা লিখতে হবে। তো টপিক সেন্টেন্সটা কীভাবে লিখবা সে তো প্রথমেই বলে দিছি। হ্যাঁ, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফে যেভাবে তুমি টপিক সেন্টেন্স লিখছিলা এইভাবে ঠিক একইভাবে টপিক সেন্টেন্স লিখবা। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার সোসাইটি such as education, female education, tree plantation, etc. এরপর প্যারাগ্রাফ নেম is one of them, but many of us do not know the importance of it. There are many reasons on it. Our society is consisted of two categories of people. They are educated and uneducated people. The educated and conscious people think paragraph name as a blessing thing. They encourage their next generations to do বা use it. এখানে দেখো do আর use। তো কখন তুমি ডু ব্যবহার করবা, কখন ইউজ ব্যবহার করবা। যদি টেকনোলজি রিলেটেড প্যারাগ্রাফ থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ, যেমন ফেসবুক আসলো তো তুমি ইউজ লিখবা। আবার ধরো ট্রি প্লান্টেশন, এটা কোনো টেকনোলজি রিলেটেড প্যারাগ্রাফ না, সেক্ষেত্রে তুমি ডু লিখবা। ওকে। অন দি আদার হ্যান্ড, অপর দিকে দি আনএডুকেটেড অ্যান্ড আনকনসিয়াস পিপল প্যারাগ্রাফ নেম অ্যাজ অ্যান আননেসেসারি থিং। দে ডিসকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস। প্রবাবলি দে হ্যাভ ভ্যাগু আইডিয়াস অন ইট। However, paragraph name is very important thing of our life. It is a part and parcel of our life. We cannot think our present life বা education life without it. Paragraph name is a burning question now. By doing by using paragraph name, we can get a lot of benefits, but it is not an easy task. While the newcomers decide to do by use it, they face many problems. If someone has a strong determination, they will be able to do by use paragraph name. Public awareness keeps a vital role in this regard. Students, teachers, political persons, educationists, scholars, our guardians can give their guidelines to ensure এখানে প্যারাগ্রাফ নেমটা বসে দিতে হবে। Mass media can keep a vital role in this regard. এখানে 212 ওয়ার্ডস রয়েছে। হ্যাঁ, 200 ওয়ার্ডের কম হলে কিন্তু অসুবিধা, তবে বেশি হলে কোনো অসুবিধা নাই। ওকে, এবার আমরা চলে যাব কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানে কি? তুলনামূলক প্যারাগ্রাফ। সাপোজ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, শহরের জীবনের কী কী সুবিধা আছে, অসুবিধা আছে। ভিলেজ লাইফের কী কী সুবিধা আছে, অসুবিধা আছে। গ্রামীণ জীবনের কী কী সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, অর্থাৎ এরকম অ্যান্ড দিয়ে যুক্ত কোনো টপিক যদি থাকে তাই তুমি বুঝবা যে সেটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ।
ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটার মধ্যে অ্যান্ড যুক্ত আছে, অ্যান্ড আছে, পরেরটার মধ্যে অ্যান্ড আছে, তারপরটার মধ্যে অ্যান্ড আছে। তো প্রথমত তুমি কি করবা, প্যারাগ্রাফের নামটা বসায় দিবা, বসায় দেওয়ার পরে লিখবা উই লিভ ইন সোসাইটি, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার লাইফ such as city life and village life, online education and traditional education, family life and hostel life। এরপরে যে প্যারাগ্রাফটা আসছে সেই প্যারাগ্রাফের নামটা বসাই দিবা, অর্থাৎ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। সাপোজ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান, অর্থাৎ সাপোজ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এই প্যারাগ্রাফটার নামটা বসাই দিলা, ইজ ওয়ান অফ দ্যাম, there are many similarities and dissimilarities between them, both of them have merits and demerits too। এরপর দেখো এখানে ওয়ান রয়েছে, কথা হচ্ছে এখানে ওয়ানে কি বসাবা, ওয়ানে তোমার বসাতে হবে মানুষ যেটাতে সবচেয়ে বেশি সুবিধা পায়, অর্থাৎ যেখানে ওয়ান ব্র্যাকেটের মধ্যে এরকম ওয়ান দেওয়া আছে সেই টপিকটা দিতে হবে। মানুষ সিটি লাইফে বেশি সুবিধা পায়, গ্রামীণ লাইফে কম সুবিধা পায়, এই জন্য ওয়ানের জায়গাটাতে তোমাকে সিটি লাইফ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আবার ট্রেডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন, হ্যাঁ অনলাইনে বেশি সুবিধা পায় না ট্রেডিশনালে বেশি সুবিধা পায়, তো সেটা তোমাকে দিতে হবে। এক কথায় যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাপার, যেমন সিটি লাইফটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাপার, এটা হবে ওয়ানে। অপরদিকে ভিলেজ লাইফটা হবে প্রাচীন পদ্ধতি, এটা হবে টুতে। আবার অনলাইন এডুকেশন বিজ্ঞানসম্মত ব্যাপার, এটা হবে ওয়ানে। আবার ট্রেডিশনাল এডুকেশন হচ্ছে প্রাচীন পদ্ধতি, এটা হবে টুতে। তার মানে ওয়ান যে জায়গায় আছে সেই জায়গায় হবে সিটি লাইফ বা অনলাইন এডুকেশন। ঠিক আছে, তো এখানে ওয়ানটা দিয়ে দেবো, ওয়ান ইজ দ্য মডার্ন সিস্টেম, ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ইট হ্যাজ মেড আওয়ার লাইফ বা এডুকেশন ইজি, নাও উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার নেসেসারি আইটেমস বাই ডিন্ট অফ ওয়ান, everything is available here, we can get a lot of facilities for the help of one, we can share all of our problems and solve our problems by it, it gives us many facilities, none can deny the importance of one, we can also mention that one is not out of demerits, all classes of people do not like this, they search for another way to meet up their needs, although it has some demerits, its merits are more than its demerits. On the other hand, people prefer to এবার হচ্ছে টু, অর্থাৎ ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফের মধ্যে তাহলে ভিলেজ লাইফটা লিখতে হবে। It is many years since we are accustomed to this, most of the people like this, in two people cannot get enough facilities, it is ancient system, the scholars say that two is the vague idea, we should rub out this idea because we are living in modern science, one day this system will be extinct from our society, all people of our society is not economically freedom, the rich and middle class like one, the poor class people like two। এখানে 230 ওয়ার্ড রয়েছে, তোমাকে 200 ওয়ার্ডে লিখতে হবে, কম হইলে 200 ওয়ার্ডের যদি কম হয় তাহলে অসুবিধা আছে, কিন্তু বেশি হলে কোনো অসুবিধা নেই। তো এই ছিল তোমাদের রাইটিং পার্টসের আলোচনা। আশা করি আজকের এই ক্লাস থেকে, এই ক্লাসের মধ্যে তোমাদের রাইটিং পার্টের 40 মার্কস বা অ্যাবাউট 40 মার্কস নিহিত রয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের গ্রামার ক্লাসটা নিয়ে আসবো। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, টাটা।